তৃণমূল এটা নিয়ে খুব ব্যাকুল হয়ে আছে, কার কাছে হারবে এটা নিয়ে চিন্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কাছে হারবে ওই জন্য ওটা উদ্গ্রীব হয়ে আছে। তৃণমূলকে উৎখাত করার লড়াইয়ে আমার জন্য একজন ক্ষুদ্র সৈনিকের ভূমিকা থাকে। দল যদি আজকে আমাকে প্রার্থী করে, যার বিরুদ্ধেই প্রার্থী করুক, আমি লড়বো দলের আদেশ মেনে। দল যেভাবে বলবে, যা বলবে আমি আমার 100% দেবো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়ার তো কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসিকে ভয় পায়নি, আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় কি পাবো? তো ওই জন্য আমি কেন, বিজেপির কোনো সাধারণ কর্মী সমর্থকরাও ভয় পায় না। আমি তো বলছি আজকে ডায়মন্ড হারবারের যে অবস্থা, বিজেপির একজন সাধারণ বুথের কর্মীও যদি ওই সিটে দাঁড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবে। ডায়মন্ড হারবার একেবারে হট সিট, সেখানে এখনো বিজেপি প্রার্থী দেয়নি। তৃণমূল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপি ভয় পাচ্ছে। তো এসব নিয়ে কে মাথা গেল? বিজেপি একটা এ তো তৃণমূল কংগ্রেস নয়, জয়েন করলো মুখে মুখে সহসভাপতি হয়ে গেল, জেনারেল সেক্রেটারি হয়ে গেল, ছোটদের ফরেস্ট ফ্যাশন শোয়ের মতন র্যাম্পে হাঁটিয়ে দিয়ে ক্যান্ডিডেট হয়ে গেল, ওরকম তো বিষয়টা নয়। ব্যাপারটা তৃণমূল কংগ্রেসের খুব যেরকম যতটা সহজ পদ্ধতিগত কারণ দলের একজনই নেতা, বাকি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো বিজেপির ক্ষেত্রে একটা পদ্ধতিগত বিষয় আছে, সেখানে বিজেপি যথেষ্ট দলের একটা মণ্ডল, জেলা, রাজ্য সমস্তটাকে কনসিডার করে সবার ওপিনিয়ন নিয়ে করে আলটিমেটলি পার্লামেন্টারি বোর্ড সেটা সিদ্ধান্ত নেয়। তো সবটাই তো হয়ে গেছে, 40টা হয়ে গেছে, আর 2টো সিটের প্রার্থী বাকি। কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, এত উদ্গ্রীব হওয়ার কিছু নেই। তৃণমূল এটা নিয়ে খুব ব্যাকুল হয়ে আছে, কার কাছে হারবে এটা নিয়ে চিন্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কাছে হারবে এইটা যত তাড়াতাড়ি জানতে পারবে, তারা হয়তো মানসিকভাবে প্রিপারেশন নিতে পারবে তার ক্ষেত্রে কি বলবো না বলবো এইসব। ও হারবে অবধারিত, ওই জন্য চিন্তা করছে কার কাছে হারবে, ওই জন্য ওটা উদ্গ্রীব হয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকগুলো নাম শোনা যাচ্ছে বিজেপির অন্দরমহল থেকে, যে তার মধ্যে একটা নাম আপনি, কি বলবেন? দেখুন, আমি এই সম্পূর্ণ মিডিয়া মারফতেই যা জানতে পারছি। আমি দলে যখন জয়েন করেছিলাম আমাকে টিকিট দিতে হবে, আমাকে এমপি হতে হবে, কোনো শর্ত নিয়ে আমি দলে আসিনি। আমি দলের কাছে একটাই কথা বলেছিলাম যে এই লড়াইয়ে, তৃণমূলকে উৎখাত করার লড়াইয়ে আমার জন্য একজন ক্ষুদ্র সৈনিকের ভূমিকা থাকে। দল যদি আজকে আমাকে প্রার্থী করে, যার বিরুদ্ধেই প্রার্থী করুক, আমি লড়বো দলের আদেশ মেনে। দল যেভাবে বলবে, যা বলবে আমি আমার 100% দেবো। দল যদি বলে আমাকে প্রচারে থাকতে হবে, আমি আমার 100% সেখানেও দেবো। দল যদি বলে আমাকে একটা বুথের দায়িত্ব নিয়ে বুথের কাজ করতে, আমি সেটাও করব। আমি আবারও বলছি, দলের কাছে আমি কোথাও কোনো আবেদন করিনি, বা টিকিট পাওয়ার ক্ষেত্রে আমার যে আলাদা করে যে বিশাল উচ্ছ্বাস আমাকে পেতেই হবে, না পেলে আমার সর্বস্ব চলে গেল, এরকম কোনো কিচ্ছু না। আমি দলের টিকিট না পেলে অভিমানীও হব না, আমার কোনো দুঃখও থাকবে না, আমি কোনো ফেসবুকে কোনো পোস্টও করব না, টুইটও করব না, কিছুই করব না। এই দলের একজন শৃঙ্খলাবদ্ধ সাধারণ কর্মী হিসাবে আমার যেটা করার দরকার, দল যে দায়িত্ব আমাকে দেবে সেটাই করব। তো অহেতুক জল্পনা করে লাভ নেই। দল যাকে দায়িত্ব দেবে, দল যাকে নির্বাচন লড়তে বলবে, তাকেই নির্বাচন লড়তে হবে। এখানে কোনো কোনো দ্বিমত নেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়ার তো কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসিকে ভয় পায়নি, আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় কি পাবো? তো ওই জন্য আমি কেন, বিজেপির কোনো সাধারণ কর্মী সমর্থকরাও ভয় পায় না। আমি তো বলছি আজকে ডায়মন্ড হারবারের যে অবস্থা, বিজেপির একজন সাধারণ বুথের কর্মীও যদি ওই সিটে দাঁড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবে। আপনি প্রস্তুত যদি আপনাকে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কিছুতে আমি দলের একজন বুথের কর্মী হিসাবে কাজ করতেও প্রস্তুত। আমি দলের প্রচার করতেও প্রস্তুত। আমি দলের হয়ে দেওয়াল লিখন করতেও প্রস্তুত, যদি আমি আঁকার হাতটা খুব একটা ভালো না। আর দল আমাকে যে কাজ দেবে, আমাকে যদি দল বলে যে ডকুমেন্টেশনের কাজ করতে হবে পার্টি হিসেবে, আমি সেটাতেও প্রস্তুত। আমি সবেতে প্রস্তুত, শুধু নির্বাচন লড়ার ক্ষেত্রে না। দল আমাকে যে দায়িত্ব দেবে, যেভাবে আমাকে কাজ করতে বলবে, সবটা করাতেই আমি প্রস্তুত। আরেকদিকে শোনা যাচ্ছে অভিষেক ব্যানার্জি ভরা মঞ্চ থেকে বলছেন, যদি মোদির সরকার 5 বছরের জন্য গ্যাস ফ্রি করে দেয়, তাহলে 42টা আসন থেকে তিনি প্রার্থী তুলে নেবেন। পাগলের প্রলাপ বলবে দুদিন পরে লোকে। কোনোদিন হতে পারে যে একটা রাজ্যের জন্য গ্যাস ফ্রি করতে হবে, বিজেপি করতে গেলে গোটা দেশের জন্য করতে হবে, তাহলে গোটা দেশটা তাহলে হাওয়ায় চলবে? সব বোকা বোকা কথা, যেগুলো জানে, যেগুলো টেনেবেল না, ফিজেবেল না, এই ধরনের কথাবার্তাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। মানুষ অত বোকা নয়। মানুষ চোখের সামনে মধ্যপ্রদেশ দেখছে, যেখানে লাডলি বায়না যোজনায় পশ্চিমবঙ্গের 1000 টাকার থেকে অনেকটা বেশি টাকা পাওয়া যায়। মানুষ দেখছে যে সব ঢপের স্বাস্থ্যসাথীর থেকে আয়ুষের প্রকল্পের বাইরের রাজ্যের মানুষকে সুবিধা পাচ্ছে, আর এই রাজ্যের মানুষকে সুবিধা পেতে দেবে না বলে আয়ুষের প্রকল্প এখানে চালু করতে দিচ্ছে না। প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি প্রকল্পকে যত রাজ্যে 2 নম্বরই নাম পাল্টে কাজ করা, তারপরে হচ্ছে গিয়ে অর্ধেক জিনিস যেখানে মানুষ সুবিধা পাবে সেগুলোকে করতে না দেওয়া, আর শুধু ওগুলোকে নিয়ে রাজনীতি করা। যখন কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছিল খুব ভালো ছিল, যেই মুহূর্তে হিসাব চাওয়া শুরু করেছে তখন খুব খারাপ হয়ে গেছে।
মানে এরা চুরি করবে, কিন্তু চুরি করার জন্য কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। যে চুরি করে কেউ ধরতে যায়, তাই তুমি কেন চুরি করছো এটা বলা যাবে না। এদেরকে মানুষ আর কয়েকদিন পরেই সমস্ত এদের অকাত্তা মানুষ বুঝিয়ে দেবে। আমরা যদি একটু অন্যদিকে দেখি, তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কিছুদিন আগে বিজেপির একজন মহিলা প্রার্থী রেখা পাত্রের পার্সোনাল ডিটেলস পোস্ট করে বলেছে তিনি সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়েও কেন বিজেপির হয়ে লড়ছেন। মানসিকভাবে অসুস্থ, এরা মানসিক সুস্থতার লক্ষণ নয়। একজন মহিলার ওরকমভাবে নাম্বার ভাইরাল করে দেওয়া, ফোন নাম্বার ভাইরাল করে দেওয়া, আজকে এগুলো ধরুন আমি দেবাংশুকে আমি খারাপভাবে বলছি না, আমি ওকে খুব স্নেহ করি, ছোটো ভাইয়ের মতনই ভালোবাসি, কিন্তু আজকে ধরুন দেবাংশুর বাড়িতে একজন দিদি আছে, তার নাম্বারটা যদি নিয়ে এরকম কেউ সোশ্যাল মিডিয়া থেকেও ভাইরাল করে দেয়, ওর কতটা খারাপ লাগবে? এগুলো কোনো সুস্থ মানসিকতার পরিচয় না। আর কন্যাশ্রী প্রকল্পের যদি কন্যাশ্রী বলছে কি কোনো একটা প্রকল্পের আমার ঠিক মনেও নেই, লক্ষ্মীর ভাণ্ডার, যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যদি দরখাস্ত করে থাকে বা যদি পেয়ে থাকে, রেখা পাত্র তো কোনো চুরি করতে যাচ্ছে না। আর এই টাকাটা তো তৃণমূলের বাপচোদ্দ পুরুষের টাকা না, এটা চোর মমতার বাপের পয়সাও নয়, এটা চোর মমতার বাপচোদ্দ পুরুষের পয়সা নয়, বা চোর ভাইপোর বাপচোদ্দ পুরুষের পয়সাও নয় যে ওখান থেকে নিয়েছে বলে ওদের প্রতি অব্লিগেশন থাকবে। সরকারের পয়সা। যে আহাম্মকের এটার বোঝার ক্ষমতা নেই যে দল আর সরকারের মধ্যে একটা বিস্তর ফারাক আছে, সে আহাম্মককে নিয়ে আলোচনা না করাই ভালো। শুধু রেখা পাত্র নয়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকেও একটা সাপের ছবি দেখিয়ে তার সঙ্গে তুলনা করছেন যে অভিজিৎ গাঙ্গুলি এসছে। বললাম ওকে মানুষ বুঝিয়ে দেবে, ও ভোটের মার্জিনটা কী হয় দেখলে বুঝতে পারবে যে এই জিনিসগুলো ভাড়ামোগুলো টিভিতে চলে, ভাড়ামোগুলো সংসদীয় রাজনীতির ময়দানে চলে না। ও কী বলবে ওখানে ইন্ডিয়ার প্রার্থীটাকে, ওকে একবার জিজ্ঞেস করে তো ওখানে ইন্ডিয়া জোটের প্রার্থী কেউ না সিপিএমের সায়ন ব্যানার্জি। আর এদেরকে ভোট দেবে কেউ? সিপিএমকে ভোট দেওয়া মানে আখেরে তৃণমূলকে সমর্থন করা, আর তৃণমূলকে ভোট দেওয়া মানে চোরেদেরকে আরও মদত করা। ওই তমলুক সিট থেকে অন্তত 3 লক্ষ ভোটে ওখান থেকে জাস্টিস গাঙ্গুলি জিতবেন, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে জিতবেন। আপনি বলছেন সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলে ভোট দেওয়া? সিপিএম বলে না, সিপিএমকে কংগ্রেসকে এই রাজ্যে ভোট দেওয়া মানে তৃণমূলের। আমি তার কেন লজিক্যালি বলছি, কালকেও দেখেছো রামলীলা ময়দানে দুনিয়ার যত চোর ছাচোর সব এক জায়গায় হয়েছে, নীতি নৈতিকতার কোনো বালাই নেই। যেই অরবিন্দ কেজরিওয়ালের দল সৃষ্টি হয়েছে কংগ্রেসকে গালাগাল করে, কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে, সেই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে কংগ্রেস দাঁড়িয়ে আছে আপের নেতাদের সাথে। যে পাঞ্জাবে কংগ্রেসকে সরিয়ে আম আদমি পার্টি ক্ষমতায় এসছে, সে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতৃত্বের পাশে। এই রাজ্যে সিপিএমের সায়ন থেকে শুরু করে সব্যসাচী দা, শতরূপ দা, আমাদের সিপিআইয়ের সৈকতগিরি থেকে শুরু করে সিপিএমের মীনাক্ষী দি, আমি এদেরকে খারাপ বলছি না, এদের কিন্তু তৃণমূলের বিরোধিতার ক্ষেত্রে এরা যথেষ্ট আন্তরিকভাবে বিরোধিতাটা করছে। কিন্তু ওদের কাকা জ্যাঠাদের দেখুন ওখানে গিয়ে ওই ডি রাজা, তারপরে সীতারাম ইয়েচুরি এক মঞ্চে দাঁড়িয়ে আছে, ব্যাঙ্গালোরে একসাথে বসে চা বিস্কুট খাচ্ছে, ফিশ ফ্রাই খাচ্ছে, দিল্লিতে খাচ্ছে, বম্বেতে খাচ্ছে। তাহলে চোর কলকাতায় শুধুমাত্র চোর, ব্যাঙ্গালোরে যখন যাচ্ছে তখন সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে, দিল্লিতে গিয়ে সাধু হয়ে যাচ্ছে। এদের এই কারণের জন্য আমি বারবার করে বলছি যে এদেরকে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলের হাত শক্ত করা। আজকে আমি তোমাকে খুব লজিক্যালি এই কথাটা তোমাকে বলছি, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের প্রার্থী কে এই রাজ্যে? সিপিএমও লিখছে তারা ইন্ডিয়া জোটের প্রার্থী, কংগ্রেসও লিখছে তারা ইন্ডিয়া জোটের প্রার্থী, তৃণমূলও লিখছে তারা ইন্ডিয়া জোটের। তো ইন্ডিয়া জোটের কটা প্রার্থী? কিন্তু মমতা ব্যানার্জি বলছে উনি তো ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে এসছেন। তিনি ভোটের পর একদম বলেননি যে ভেঙে বেরিয়ে এসছি, তিনি বলেছেন ইন্ডিয়া নামকরণটা আমার করা, ভোটের পরে দেখে নেব। এরা মানুষকে খুব বোকা ভাবে, এরা ভাবছে এই সমস্তগুলো করে বিরোধী ভোটটাকে ডিভাইড করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কংগ্রেস সিপিএম বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে এদেরকে ছেড়ে রেখে বিজেপির যে বিরোধী ভোটটায়, সেই বিরোধী ভোটে এরা যত ভাগ বসাবে, তত অ্যান্টি ইনকামবেন্সি ভোটে যত এরা ভাগ বসাতে পারবে তত আমার লাভ বলে এদেরকে মার্কেটে ছেড়ে রেখেছে। তাই তো আমরা বলছি যত তৃণমূলকে যদি হাত কেউ শক্ত করতে চান তবেই কংগ্রেস বা সিপিএমকে ভোট দেবেন। যারা এই রাজ্যে প্রকৃত তৃণমূলকে উৎখাত করতে চান তারা সবাই ইউনানিমাসলি বিজেপিকে ভোট দেবে, এবং এটাই মানুষের মনের ইচ্ছা এবং সেটাই বাস্তবে প্রতিফলিত হবে। মমতা ব্যানার্জি ভরা মঞ্চ থেকে বলছেন যে মানে আপনি যেটা বললেন সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, উনি আবার উল্টোটা বলছেন যে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপির হাতে শক্তি তুলে দেওয়া। এটা বুঝছেন, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন কংগ্রেস বা সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা, বা সিপিএম বুঝতে পারছে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে শক্তিশালী করা, বা ধরুন কংগ্রেস বুঝতে পারছে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা।
তারা কেন একসাথে এক মঞ্চে বিজেপি বিরোধী একটা মঞ্চ করে সেখানে সবাই একসাথে আছে? যদি কংগ্রেস বুঝতে পারে যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা, যদি সিপিএম বুঝতে পারে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা, যদি তৃণমূল বুঝতে পারে কংগ্রেসের সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা, তারা কেন ওই সমস্ত মঞ্চ বানিয়ে ইন্ডিয়া নাম টাম দিয়ে দেশের নামটাকে বরবাদ করছেন, দেশের নামটাকে কালিমালিপ্ত করছেন? এই নীতি নৈতিকতার ছোটবেলার সিনেমা নায়ক বলে একটা সিনেমা ছিল, অনিল কাপুর খুব ভালো কাজ করছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, তার বিরুদ্ধে রাজ্যের যত চোর ঘুষখোর নেতাগুলো সব এক জায়গায় হয়ে গেছিল। ঠিক মনে হচ্ছে হুবহু সিনেমাতে যা দেখেছিলাম বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে। একদিকে ইন্ডিয়া জোট আর একদিকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের জন্য নিরলস প্রচেষ্টায় তার নিজের কাজকর্ম করে যাচ্ছে। দাদা, আপনি একজন আইনজীবী, নিঃসন্দেহে আপনাকে একজন রাজনীতিবিদও বলা যায়, আরেকজন আইনজীবী প্লাস রাজনীতিবিদ একজন সাংসদ কল্যাণ ব্যানার্জি কিছুদিন আগে দেখে দুজন মহিলা সাংবাদিকের সাথে খুব অকথ্য ভাষায় তিনি আক্রমণ করেছেন। তাদের কি বলবেন এই বিষয়ে? খুবই এগুলো বলতে গেলেও রুচিতে বাধে। কল্যাণ স্যারকে আমরা হাইকোর্টে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে যথেষ্ট সম্মান করি। আমার সেদিনকে খুব খারাপ লেগেছিল যেদিনকে তৃণমূলের লোকেরা এখানে কল্যাণ স্যারকে বলেছিলেন যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। কারণ কল্যাণ স্যার সেই সময়তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে অস্বীকার করেছিল। শ্রীরামপুরে পোস্টার পড়েছিল যে শ্রীরামপুর নতুন সাংসদ চায়। কারা মেরেছিল? তৃণমূলের লোকেরা মেরেছিল। তো সেই কল্যাণ ব্যানার্জিকে দলে আজকে নাম্বার বাড়ানোর জন্য হাতে পায়ে ধরে টিকিট পেতে হয়েছে। আর কল্যাণ ব্যানার্জির বরাবর তৃণমূলের লোকেরাই এবার ওর বিরুদ্ধে ভোট করবে, কারণ ওর যা ব্যবহার, ও যে মানুষের সাথে যা ব্যবহার করে, যে আচার ব্যবহার করে, তাতে করে দলের লোকেরাই তার প্রতি বিতশ্রদ্ধ। এখানে আলাদা করে কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ।